দেশ সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। আসছে ফেব্রুয়ারি মাসে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের সম্ভাবনা, এছাড়া নির্বাচন সহ নানা দাবিতে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলের মাঠে নামার আগাম ঘোষণা, সব মিলিয়ে রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ আসছে ফেব্রুয়ারির রাজনীতি, এই শিরোনামে কথা বলতে আজকে আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি আছেন। আমি শুরুতে তাদেরকে পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন এভিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি, এবং আমার সঙ্গে আছেন ইলিয়াস খান, সিনিয়র সাংবাদিক এবং সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি এবিএম মোশাররফ হোসেন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ফেব্রুয়ারি মাসকে ঘিরে ছাত্রদের একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের একটি সম্ভাবনা রয়েছে এবং বিএনপিও বলছে যে ফেব্রুয়ারিতে তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নির্বাচন এবং নানান ইস্যুতে তারা তো মাঠে নামবে। সেটি কিভাবে নামবে, কোন পরিসরে নামবে, সেটি হয়তো তারা পরবর্তীতে জানাবে। ফেব্রুয়ারি মাসটা কি খুব গুরুত্বপূর্ণ সরকারের জন্য বা দেশের রাজনীতির জন্য বা সবার জন্য কিনা? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমার সহ-আলোচক বিশিষ্ট সাংবাদিক জনাব ইলিয়াস খান। না, আসলে কোনো মাস গুরুত্ব না, বরং আপনি দেখতে হবে সেই মাসে রাজনৈতিক দলগুলি অথবা পারিপার্শ্বিক পরিস্থিতিটা কি পর্যায়ে গিয়ে পৌঁছায়, এটার উপর নির্ভরশীল করে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের একটা বৃহত্তর রাজনৈতিক দল হিসাবে সাধারণ মানুষের পক্ষে আমরা কথা বলবো, এটাই স্বাভাবিক। আপনি যে এই দুইটা প্রসঙ্গ বলেছেন, একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর একটা নির্বাচন, আমরা মনে করি এই দুটি বিষয় সাধারণ মানুষের স্বার্থ সংশ্লিষ্ট। এই দুটি বিষয় প্রতিনিয়ত মানুষকে টাচ করে। একটা হলো একটা নির্বাচিত সরকার হলে মানুষ তার কথাগুলি বলতে পারে এবং সে মানুষের পালসটা বুঝে সেই সরকার ব্যবস্থা গ্রহণ করতে পারে। আর দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি আপনি, আমি, ইলিয়াস খান বা যারা আমাদেরকে দেখছেন সবাইকে কিন্তু স্পর্শ করে। একটা সরকারের মূল লক্ষ্য হলো যে জনগণ বা যারা নাগরিক তাদেরকে স্বস্তি দেওয়া। কিন্তু আমরা লক্ষ্য করেছি এই সরকারটি একটি নিরপেক্ষ সরকার বলে আমরা মনে করি। ডক্টর ইউনূসের নেতৃত্বে রাষ্ট্র যেমন তারা পরিচালনা করবে, পাশাপাশি তাদের একটা অতিরিক্ত দায়িত্ব আছে আগামী দিন নির্বাচন উপযোগী একটা বাংলাদেশ তৈরি করা, অর্থাৎ যেটাকে আমরা সংস্কার বলছি। কিন্তু আমাদের কাছে কেন যেন মনে হচ্ছে তাদের গতিটা খুব স্লো। এই গতি নিয়ে তারা যে রাজনৈতিক দল, বাংলাদেশের মানুষের যে একটা কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই লক্ষ্য অর্জন করা অনেকটা কঠিন হবে বলে আমরা মনে করি। যার জন্য আমরা বারবার বলেছি যে ডক্টর ইউনূস আন্তর্জাতিকভাবে একজন খ্যাতিসম্পন্ন লোক, যেটা আমরা বাংলাদেশের একটি গৌরব। তার এই ইমেজ যদি কোনো কারণে প্রশ্নের সম্মুখীন হয়, সেটা বাংলাদেশ রাষ্ট্র হিসাবেও বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। যার জন্য আমরা কিন্তু আমাদের দলের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলেছি যে দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়া। কিন্তু আপনি যে কথাটি বলেছেন ফেব্রুয়ারিতে রাজনৈতিক দল, হ্যাঁ, যে কোনো রাজনৈতিক দল হতেই পারে, আমরা স্বাগত জানাই। কিন্তু এখানে আছে একটা জিনিস, সেটা হলো সেই দল যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা হয়, রাষ্ট্রের সুযোগ সুবিধা নিয়ে বিকাশ লাভ করে, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়ে তার গঠন প্রক্রিয়া হয়, তাহলে সেখানে তো সাধারণ নাগরিক হিসাবে আমাদের প্রশ্ন থাকতেই পারে। কারণ আপনি জানেন এই সরকারে একটা নিরপেক্ষ সরকার। আবার এই খবরও কিন্তু চাউর হয়েছে যে ছাত্ররা যারা এখন সরকারে আছে তাদের মধ্য থেকে পদত্যাগের একটি গুঞ্জন উঠেছে। সেটা আলাদা, যে এখনো তো আমরা মনে করি তারা সরকারে আছে। সুতরাং আপনি দেখবেন এই সরকারটা একটা নিরপেক্ষ সরকার, নিউট্রাল। অথচ কিন্তু এই আন্দোলনরত যে শক্তিগুলি মাঠে ছিল তাদের মধ্যে একটা শক্তির প্রতিনিধি এখানে আছে, অর্থাৎ 3 জন ছাত্র প্রতিনিধি। অর্থাৎ আমরা যেই নিরপেক্ষতার মোড়কে যে সরকারটাকে অভিহিত করায়, এখন সেই চরিত্রটা কিন্তু হারিয়ে ফেলেছে। এটা একটা, এবং আপনি দেখবেন স্টুডেন্টরা বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যা ডিমান্ড করে সরকার কিন্তু তা মানে কোন অর্থে নিরপেক্ষতা হারিয়েছে বলে মনে হয়? মানে ওই যে একটা পার্ট, তার তো ফুল নিরপেক্ষ থাকার কথা। কারণ আপনি একদিকে সরকারের থেকে দল গঠন করবেন, আপনি সরকারকে প্রেশার করবেন, এটা করেন, এটা করেন, এটা করেন, সরকার সেটা করে দিচ্ছে, তাহলে সরকারের সে আপনি যদি কোন মাপকাঠিতে মাপবেন যে সরকারটা নিরপেক্ষ? যার জন্য আমরা বলেছি সরকারকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে। শুধু তাই না, আমাদের মহাসচিব বলছে যদি এইভাবে চলতে থাকে তাহলে আমরা হয়তো নিরপেক্ষ সরকারের আরেকটা দাবি তুলবো। আপনি এটা শুনেছেন। অর্থাৎ আমরা কিন্তু এটা আমাদের এখনো দাবি না, ডিমান্ড না। আমরা একটা সরকারকে রাজনৈতিক দলগুলিকে সরকারের কোথায় ভুল হচ্ছে, কোথাও সরকার জনগণের স্বার্থের পক্ষে কাজ করতে পারছে না, সেগুলিকে স্মরণ করিয়ে দিয়ে সরকারকে একটা জনমুখী করা, সেই কাজটা কিন্তু বিএনপি একটা বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে আমরা করি। আপনি লক্ষ্য করবেন যে এই যে আমি ব্যক্তিগতভাবে বিএনপি সারা বাংলাদেশে কিন্তু আমরা দেখেন প্রতিনিয়ত আমাদের সঙ্গে আমরা কি নির্বাচনের পক্ষে মানুষকে সংগঠিত করছি, আমরা মানুষকে একটা গণতান্ত্রিক মূল্যবোধে কিভাবে ফিরিয়ে নিয়ে আসা, সেটা কারণ সে কাজেই আপনি দেখবেন 15.5 বছর মানুষের মনোজগতে একটা ফেসি স্বৈরাচারী একটা মানে ওইটা কি বলেন, এই যে লোভ, এর বিপরীতে আরেকটা মনস্তাত্ত্বিক
অবস্থান তৈরি করেছে। অর্থাৎ মানুষ মনে করে যে আমাদের যে কোনোভাবে উপার্জন করতে হবে, যে কোনোভাবে আমাদের ক্ষমতা প্রয়োগ করতে হবে, যে কোনোভাবে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। এই জায়গা থেকে আমরা বের করে নিয়ে আসার জন্য বিএনপি দেখবেন প্রতিদিন সারা বাংলাদেশে কখনো বিএনপি, কখনো যুবদল, কখনো ছাত্রদল, কখনো অন্য সংগঠন, এরা কিন্তু কাজ করে যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশটাকে একটা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে ফিরিয়ে নিয়ে আসা, যাতে মানুষ তার গণতান্ত্রিক অধিকারগুলি ভোগ করতে পারে। আসবো আপনার কাছে জনাব ইলিয়াস খান, আপনার কাছে একই রকম প্রশ্ন আসলে, রাজনীতিতে ফেব্রুয়ারি কি গুরুত্বপূর্ণ কিনা এবং নতুন কোনো মোড় আমরা দেখতে পাবো কিনা, এই প্রেক্ষাপট যে ছাত্রদের নতুন রাজনৈতিক দল, বিএনপির মাঠে নামা, আরো বিভিন্ন রাজনৈতিক দলও আছে নির্বাচনের দাবিতে, তারা হয়তো একাত্মতা ঘোষণা করে মাঠে নামবে, এরকম একটা বিষয় আমরা শুনতে পাচ্ছি। আপনাকে ধন্যবাদ। এবং আমরা অত্যন্ত উপদেষ্টাও সরকারের কেউ পদত্যাগ করবেন হয়তো ছাত্রদের মধ্য থেকে। হ্যাঁ, এখনো হয়তো রয়েছে, যেটি আপনি বললেন যে উপদেষ্টা পদত্যাগ করতে পারেন। মোশাররফ ভাই যেটি বলেছেন যথার্থই বলেছেন। এই ছাত্রদের প্রতি আমাদের অনেক আস্থা আছে। এবারের বিজয়ে বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে, জামাত ইসলাম করেছে, অন্যান্য গণতন্ত্রের শক্তিগুলো করেছে, সর্বশেষ ছাত্ররাও করেছে, তাদের বিরাট অবদান আছে। বাট এদের যেন কোনো কালিমা লেপন না হয়। এরা যে পার্টি করতে চায় খুব ভালো, আমরা দীর্ঘদিন থেকেই শুনছি যে তারা পার্টি করবে, কিন্তু সেটি যেন কিংস পার্টি না হয়। কারণ কিংস পার্টির পরিণতি ভালো হয়নি বাংলাদেশে। আমরা দেখেছি যে 1/11-এর সময় জনাব ফেরদৌস আহমেদ কুরেশিকে দিয়ে, তারপর জেনারেল ইব্রাহিমকে দিয়ে কিংস পার্টি করার প্রক্রিয়া হয়েছিল, কিন্তু সেটি কিন্তু দাঁড়াতে পারেনি শেষ পর্যন্ত। জনমানুষের আস্থা সেটি পায় নাই। সুতরাং ছাত্ররা খুব ভালো করেছে, তারা ভালো কথা বলে, সব কিছু ঠিক আছে, বাট কিংস পার্টির খেতাব যেন তাদের না হয়। আর আপনি যেটি বলেছেন যে বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলো আন্দোলন করবে, এটি তো করবেই, কারণ দেশ চালাবে রাজনীতিবিদরা, এবং রাজনীতিবিদ যদি না চালায় নানা সংকট সৃষ্টি হয়। আপনি দেখুন, দেশ চালাতে কিন্তু রাজনৈতিক শক্তি লাগবে। আজকে কলেজের ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে রাতারাতি ছাত্র হয়ে যেতে চায়, এটি কোনো সভ্য দেশে, সভ্য সমাজে, শিক্ষিত সমাজে চিন্তা করতে পারে? আমি কলেজে ভর্তি হলাম, আমি আন্দোলন করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে গেলাম, এটি তো হয় না। সুতরাং দেশ চালাতে হলে রাজনৈতিক শক্তি, এবং আমাদের দীর্ঘদিন ধরে আমাদের একটি ভোটের ক্ষুধা রয়েছে। এটি কিন্তু আমি সবসময় বলি যে এবার যারা আন্দোলন করেছে, এছাড়াও গত 17 বছরের কিন্তু মানুষ কিন্তু ভোট দিতে পারেনি। সুতরাং ভোট দেওয়ার একটা আকাঙ্ক্ষা রয়েছে, সেই ভোটটি তারা দিতে চায়, এবং আমরা আশা করতে চাই, যেটি সবসময় আমরা বলি, যে সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে এবার হবে। কারণ নির্বাচনকে নির্বাসনে পাঠানো হয়েছিল, সেটি আবার ফিরিয়ে আনতে হবে, এবং একটি প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচিত যদি হয়, তাহলে দেশে যে আপাতত যে সংকটগুলো আমরা দেখছি সবগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। কারণ তাদের জনগণের প্রতি কিন্তু কমিটমেন্ট থাকবে। যেমন আওয়ামী লীগের যারা এমপি ছিল, তাদের কিন্তু জনগণের প্রতি কোনো কমিটমেন্ট ছিল না, কারণ তাদের ভোটে তারা জিতে নেয়। সুতরাং আমি বলতে চাই, ফেব্রুয়ারি যত তাড়াতাড়ি সম্ভব এই সরকারকে ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেওয়া উচিত। জি, আমি একটু জনাব এভি মোশাররফ হোসেন, বিরতিতে যাবার আগে আমি আরো একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। আমরা দেখেছি যে ছাত্রদের আন্দোলন, মানে এখন আবার ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের দাবিতে বা 7 কলেজের ছাত্ররা মিলে রাতভর আমরা আন্দোলন দেখেছি, প্রতিদিন কোনো না কোনো পক্ষ আসলে মাঠে নামছে। সরকার এটিকে নিয়ন্ত্রণ করতে পারছে না, নাকি অভিজ্ঞতার অভাব, না সীমাবদ্ধতা, কোনটা বলবেন আসলে? না, এখানে অভিজ্ঞতার অভাব তো অবশ্যই আছে, এটা অস্বীকার করার পদ্ধতি নেই। কারণ যারা এখন রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, আপনি দেখেন এগুলি কারো রাষ্ট্র ক্ষমতা পরিচালনা, বরং আমরা অনেকটা, যেটা সাধারণ মানুষের ধারণাটা এনজিও বেস, অনেকে আবার একটু রসিকতা বলে এনজিওগ্রাম গভর্নমেন্ট, অর্থাৎ তাদের রাষ্ট্র পরিচালনার জন্য যে দক্ষতা, যে অভিজ্ঞতা দরকার, সেটা তাদের মধ্যে নাই। এক, আর আরেকটি জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে, যে রাষ্ট্র পরিচালনা করতে হলে তাকে কিছু দৃঢ়তা প্রদর্শন করতে হয়। কারণ সমাজের নানা দিক থেকে নানা ডিমান্ড আসবে, কিন্তু দেখা যাবে সংখ্যাগরিষ্ঠ জনতা কি চায় সেটার উপর আপনাকে ডিপেন্ড করতে হবে। তো এখানে আসলে বাস্তব সত্য, এটা আমাকে স্বীকার করতে হবে, যে এই সরকারটা অনেকটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দ্বারা প্রভাবিত। তো যার জন্য সাধারণ ছাত্রদের মাঝে একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে, মানে ছাত্ররা কোনো ডিমান্ড করলেই মানে এটা পূরণ হয়ে যাবে, এরকম একটা মনস্তাত্ত্বিক একটা তাদের মধ্যে একটা বিশ্বাস আছে, যে কারণে নানা দিক। কিন্তু আপনাকে বাস্তবতা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে, যে আমাদের বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা, আমাদের বাংলাদেশে অর্থনৈতিক অবস্থা, আমাদের বাংলাদেশে যে রাষ্ট্রীয় কাঠামো, এগুলিকে নিয়ন্ত্রণ করতে হলে আপনার সরকারের যে মেকানিজম আছে সেগুলির সাথে বাস্তবতার একটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। সুতরাং শুধু একজনের ডিমান্ড করলেই যদি আপনি এটা পূরণ করেন, অর্থনৈতিকভাবে সেটাকে আমাদের জন্য
সঠিক কিনা সেটা আমাদের দেখতে হবে। সব দাবি দেওয়াও কি সরকার পূরণ করতে পারবে বা কতটা পারবে সেটা একটা, এটা সম্ভব না, যে কোনো গভর্নমেন্টের পক্ষে সম্ভব না এটা, কারণ এটাকে বাস্তবতা নির্দেশ। দেখুন আমাদের দেশে এখন সবচেয়ে মূল সংকটটা আপনিও জানেন আমিও জানি, সেটা অর্থনৈতিকভাবে শেখ হাসিনা গত 15 বছরে ভঙ্গুর অবস্থা করে দিয়ে গেছে। লুটপাট, আপনার যেই প্রজেক্ট লাগবে 10 কোটি টাকা সেখানে 50 কোটি টাকা বাস্তবায়ন করেছে, অর্থাৎ একটা লুটপাটের একটা সংস্কৃতি চালু করেছে সেখানে, যার কারণে আমাদের ব্যাংকগুলির আপনারা দেখেন একটা তারুণ্য সংকট আছে। আমি মনে করি এই সরকারের জন্য সবচেয়ে আগামী দিনে আরো একটা বড় চ্যালেঞ্জ হবে, আপনি যেটা আপনি হয়তো খেয়াল করেছেন কিনা, সেটা হলো এই আন্দোলনটার মূল সূত্রপাত হয়েছিল কিন্তু কর্মসংস্থানের দাবিতে। বৈষম্য বিরোধী ছাত্র যেটা বলেছে যে চাকরিতে এত বেশি কোঠা যে তারা মেধার মূল্যায়ন হচ্ছে না, কিন্তু আপনি 5 মাসে দেখেন সে মেধার মানে চাকরির আমরা কোনো সংস্থান করতে পেরেছি? কর্মসংস্থানের আমরা কিন্তু পারিনি, কারণ অর্থনৈতিক সংকট। আপনি এখন যখন একটা চাকরিতে দেবেন তাকে তো স্যালারি দিতে হবে, সেই অর্থটা সংস্থা আমার অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে সেই অর্থ তো বরাদ্দ থাকতে হবে, কিন্তু দেশে আর্থিক যে সংকটের কারণে কিন্তু আমরা এই জায়গায় যেতে পারি না। তো বরং একটা দেশের মূল সংকটটা কি আপনাকে দেখতে হবে, একটা হলো আমার বিনিয়োগ নাই, কারণ ব্যাংকগুলিতে আর্থিক সংকট, তারা আপনাকে অর্থনৈতিকভাবে সবর করতে পারে না। গভর্নমেন্টও নানা সীমাবদ্ধতার মধ্যে দিয়ে দেশ চালিয়ে নিতে হচ্ছে। আমাদের যারা ফরেন বন্ধুরা আছে ইনভেস্ট, যেটা আমরা সোজা কথা বলি ইনভেস্ট, সেই ইনভেস্টটা কিন্তু এখন অনেকটা নাই বললেই চলে, স্থগিত। কারণ অনেক যারা ইনভেস্ট করে বড় বড় কান্ট্রিগুলি বা বড় বড় সংস্থা, তারা বলছে যে এটা নির্বাচিত সরকার ছাড়া তারা কাজ করতে আগ্রহী না। তো এই সংকটগুলিকে আপনাকে অ্যাড্রেস করেই কিন্তু আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করতে হবে। সেক্ষেত্রে এই যে আপনি বলছেন যে দাবি দেওয়া বিভিন্ন দিক থেকে, আমার তো মনে হচ্ছে দিন যত যাবে এই দাবি দেওয়ার তালিকাটা আরো বেশি বৃদ্ধি পাবে, এই প্রতিবাদের মাত্রাটা আরো বেশি বাড়বে। সুতরাং সরকার এটা কিভাবে মোকাবেলা করবে, এটা আমার মানে সরকারকেই সেই পলিসি নির্ধারণ করতে হবে, কারণ সরকারটা একটা নিরপেক্ষ গভর্নমেন্ট। কারণ এখানে আপনি জানেন রাজনৈতিক সরকারের যে একটা সুবিধা আছে এটাকে আপনার লক্ষ্য করতে হবে। সেই সুবিধাটা হলো এই, একদিকে সরকারের যে মেকানিজম অথবা যেই প্রশাসনকে তারা কাজে লাগাতে পারে, পাশাপাশি যে দলটি ক্ষমতায় থাকে তারও একটি সাংগঠনিক কাঠামো থাকে, সে সাংগঠনিক কাঠামো কিন্তু সরকারটাকে সহায়তা করে। কিন্তু এখানে কিন্তু তারা ওয়ান সাইডের উপর ডিপেন্ডেন্ট, অ্যাবসলিউটলি ডিপেন্ড অন অ্যাডমিনিস্ট্রেশন, এর বাইরে কিন্তু তার কোনো সুযোগ নেই, কারণ তার নিজস্ব কোনো কাঠামো নাই। যার কারণে এইটার জন্য যে আপনি যে কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে, যে কোনো আপনার থিম অথবা যে কোনো আদর্শ যদি বাস্তবায়ন করতে হলে আপনাকে কিন্তু একটা ইন্টারনাল একটা প্রচারণা চালাতে হয়, একটা জনমত তৈরি করতে হয়। এই সরকার কিন্তু সেই ক্ষেত্রে তার সেই জনবলও নাই, আর সেই ধরনের পরিস্থিতি তৈরি করার মতো তার সেই সক্ষমতা নাই। ফেব্রুয়ারিতে আমরা যে রাজনীতি কোন দিকে যাচ্ছে বা যাবে বলে মনে হয়, কোনো অশনি সংকেত দেখেন কি? না, আমরা বিশ্বাস করতে চাই যে আমরা গণতন্ত্রের জন্য দীর্ঘ 15.5 বছর ফাইট করেছি, ভোটের অধিকার জন্য ফাইট করেছি, আমরা কর্মসংস্থানের জন্য আমরা ফাইট করেছি। আমার দৃঢ় বিশ্বাস ডক্টর ইউনূসের মতো একজন ইন্টারন্যাশনাল রিনাউন্ড ফিগার সে দেশটাকে গণতান্ত্রিক দিকে এগিয়ে নিয়ে যাবে, এটাই আমরা প্রত্যাশা করি। এর বাইরে আমরা এখনো পর্যন্ত কিছু করতে চাই না। জি, আমরা এই আলোচনায় ফিরতে চাই একটি বিরতি থেকে এসে। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনায় ফিরতে চাই। জনাব ইলিয়াস খান, আপনার কাছে আসি। এই সরকারের সামনে আপনার দৃষ্টিতে আসলে চ্যালেঞ্জ কোনগুলো দেখেন? প্রতিনিয়ত তো আমরা দেখি যে মাঠে দাবি দেওয়ার মিছিল নানান কিছু আছে, কিন্তু রাষ্ট্রীয় বা সরকার এখন যে বড় চ্যালেঞ্জ ফেস করছে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। কোনোভাবেই কিন্তু পারছে না। জি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আসছে না। আওয়ামী লীগ আমলে যে পলিটিক্যাল গভর্নমেন্টগুলোর মধ্যে বলছে যে সিন্ডিকেটের কারণে আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছি না, বাট সিন্ডিকেট তো সরকারের চেয়ে বড় না, গভর্নমেন্টের চেয়ে বড় না। গভর্নমেন্ট ইজ বিগ মেকানিজম। আপনি যদি চিহ্নিতই করতে পারেন সিন্ডিকেটে কারা আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন কোনোভাবে। এই যে সামনে রোজা আসছে, আমার খুব আতঙ্ক হচ্ছে, যদিও বাণিজ্য উপদেষ্টা তিনি রাজনৈতিক গভর্নমেন্টগুলোর মতো বলেছেন এবার রোজায় দ্রব্যমূল্য বাড়বে না। এটি কতটুকু তিনি মেনটেন করতে পারেন আমি জানি না। আমার মনে হয় এটি করা খুব টাফ হবে। সুতরাং এই বিষয়ে তাদের সর্বাত্মক গুরুত্ব দেওয়া উচিত। আরেকটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এবং আপনি দেখুন পুরো দেশে সড়ক দুর্ঘটনা কিন্তু মারাত্মকভাবে বেড়ে গেছে। পুলিশ অনেক জায়গায় ঠিকভাবে দায়িত্ব পালন করছে না। পুলিশের মনে কি তারা ঠিকভাবে দায়িত্ব পালন করছে না। সুতরাং এইসব বিষয়ে তাদের গুরুত্ব দেওয়া উচিত। এবং সর্বশেষ একটি সুষ্ঠু নির্বাচন, বহুল আকাঙ্ক্ষিত, যেটা মানুষ চায়, যারা গণতন্ত্র প্রিয় বাংলাদেশ তারা সবাই চায় একটি সুষ্ঠু নির্বাচন। সেই সুষ্ঠু নির্বাচনটি যদি যাতে হয় সেই চেষ্টা তাদের করা উচিত। কারণ আমি বক্তব্যের শুরুতেই বলেছি, দেশ চালাবে রাজনীতিবিদরা, এবং দেশ পরিচালনার জন্য একটি রাজনৈতিক শক্তি খুব দরকার।
আপনি দেখুন কালকেই বোধহয় দেখলাম যে এ পর্যন্ত 136টি আন্দোলন হয়েছে এই সরকার ক্ষমতায় আসার পরে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছাড়া আর কি ধরনের চ্যালেঞ্জ আপনি দেখেন? এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে, এবং গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় নানা ধরনের চাঁদাবাজি চলছে। আমি জানি নেতৃত্ব কতটুকু করতে পারবে, বাট এই চেষ্টা তাদের করা উচিত, এবং বিভিন্ন ফরম্যাটে চাঁদাবাজি হচ্ছে, এটি যাদের নিয়ন্ত্রণ আনতে পারে সেই চেষ্টা করা উচিত। এবং সর্বশেষ আবারও বলি, সুষ্ঠু নির্বাচন দিয়ে যত দ্রুত সম্ভব, নির্বাচনের কথা শুনলেই যেন আমরা, এমন অভিযোগ অনেকে করেন নির্বাচনের কথা শুনলেই তাদের মুখ কালো হয়ে যায় অনেকের, এই উপদেষ্টা যারা আছেন, এটি হওয়া ঠিক না, এটি হওয়া ঠিক কেন, এমনটা কেন আমি জানি না কেন। অনেকে বলেন যে চেয়ারের মজা পেয়ে গেছে, আমি সেটি ভাবতে চাই না, কারণ এই চেয়ারগুলোতে যারা আছেন স্পষ্ট করে বলছেন যে কম সংস্কার চাইলে ডিসেম্বরে নির্বাচন দেবেন। কম সংস্কার বেশি সংস্কার কি? সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, সংস্কার এটি চলমান প্রক্রিয়া। এটা কম সংস্কার বেশি সংস্কার তাহলে ব্লেম দিবি যে বিএনপি কম সংস্কার চেয়েছে বা গণতান্ত্রিক দলগুলো কম সংস্কার চেয়েছে, সেটি তো বলার সুযোগ নেই। সুষ্ঠু নির্বাচন হলে অনেক কিছু কিন্তু সংস্কার হয়ে যাবে। যেমন সুষ্ঠু নির্বাচন করতে হলে আপনার প্রশাসন নিরপেক্ষ থাকতে হবে। আপনার নিশ্চয়ই মনে আছে যে 2001-এ যে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন হয়েছিল, একদিনে অনেক ডিসিএসপি বদলি করে একটা সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হয়েছিল। সুষ্ঠু নির্বাচন যদি করতে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিক করতে হবে, এবং সেটি সরকার আন্তরিক হতে পারবে। ইতিপূর্বে প্রমাণিত কিন্তু সেটি হয়েছে, কারণ বাংলাদেশে 12টি নির্বাচন হয়েছে, 4টি নির্বাচন, একটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এবং 3টি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সেই নির্বাচনগুলো কিন্তু ব্যাপক প্রশংসিত হয়েছে। সুতরাং তারা যদি ইচ্ছা করে, এখন যারা ক্ষমতায় আছেন, এবং একটু আগে মোশাররফ ভাই বলেছেন যে ডক্টর ইউনূস সাহেব কিন্তু সারা বিশ্বব্যাপী পরিচিত, সারা বিশ্বে তার যোগাযোগ আছে, সেদিন তিনি আন্তরিক হলে নির্বাচন সুষ্ঠু করা কঠিন কিছু না। জি, ধন্যবাদ। এভিএম মোশাররফ হোসেন, আপনার কাছেও কি একই রকম মনে হচ্ছে যে সরকারের সামনে চ্যালেঞ্জ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নির্বাচনটি কিভাবে করা, এগুলোই কি মনে হচ্ছে? হ্যাঁ, এটাই তো মুখ্য কারণ আপনি দেখেন মানুষের কিন্তু খুব একটা বেশি ডিমান্ড নাই, কারণ একটা রাজনৈতিক সরকারের কাছে নানা পোর্শন থেকে নানা ডিমান্ড আসে। এই সরকারকে জনগণ কিন্তু এই সরকারকে সহায়তা করতে চায়, রাজনৈতিক দলগুলি তাদেরকে সহায়তা করতে চায়, কিন্তু তাদের মধ্যে কেন যেন একটা ক্ষমতার মোহ পেয়ে বসেছে। কিছু কিছু উপদেষ্টার কথা বুঝলে মনে হয় যে তারা এখানে থাকার জন্যই তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এরকম একটা ভাব। তো সুতরাং আপনাকে তো বুঝতে হবে যে আপনার একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, একটা অন্তর্বর্তীকালীন সরকার, টার্মটা যদি আপনি নিজে অনুধাবন করতে না পারেন তাহলে তো সংকটে আপনাকে পড়তেই হবে। কারণ এখানে আপনি দেখেন, একদিকে শেখ হাসিনা সরকার আইন শৃঙ্খলার যেই চ্যালেঞ্জটা সরকারের কাছে, সেটা হলো যে দীর্ঘ 15 বছর এই আইন শৃঙ্খলা রক্ষাকারীর যে আমাদের বাহিনীগুলি আছে, এদেরকে এমন নগ্ন দলীয় মোড়কে কালার দেওয়া হয়েছে, সেই কালার থেকে তারা কিন্তু বেরোয় আসতে পারছে না। এবং কোন কোন কর্মকর্তারা সরকারকে নিজেদের পদে টিকে থাকার জন্য এই প্রশাসনকে নগ্ন দলীয়ভাবে ব্যবহার করেছে। আপনি যদি দেখেন, এখন এই বাইতুল মোকাররমের ইমাম পালিয়ে যায়, এটা আপনি জীবনে শুনেছেন? হয়েছে তো। কারণ আপনি যদি মসজিদের, আপনার কাজ কি, আপনি নামাজ পড়াবেন, দোয়া দুরূদ পড়াবেন, সেখানে যদি আপনি কোনো দলের বন্দনা করেন, কোনো লোককে দেবতা বানাতে চান, ভগবান বানাতে চান, তাহলে তো সেখানে তো জনগণের মধ্যে একটা ক্ষোভ থাকবেই। কারণ আপনার দায়িত্ব হলো আপনি একটা কার্য পরিচালনা করা। সেই এরিয়ার বাইরে গিয়ে যদি আপনি অনধিকার চর্চা, এই যেমন পুলিশরা পালিয়ে গেছে, কারা পালিয়ে গেছে, তাদের ভূমিকা আপনি দেখেন। কারণ তারা হলো রাষ্ট্রের কর্মকর্তা, রাষ্ট্রের সার্ভেন্ট, রাষ্ট্রকে তারা সার্ভিস দেবে, কিন্তু সেখানে আমরা দেখেছি রাষ্ট্রের পরিবর্তে তারা কোনো ব্যক্তির মনের জন্য তারা ব্যস্ত ছিল, যার কারণে এই বিপর্যয়টা ঘটেছে, যার একটা সামগ্রিক প্রভাব পড়েছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর উপর। এখন তো আর কোনো সোয়ার হচ্ছে না। আর অথচ আওয়ামী লীগের আমলে দেখতেন প্রতি রাত্রে নানা রোমান্টিক কত চমৎকার গল্প, এইভাবে পালিয়ে যাচ্ছিল, এইভাবে গুলি করেছে, এইভাবে অমুককে পুলিশকে হামলা করেছে। এখন হয় না কেন? এখন আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা হয় না কেন? অর্থাৎ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিরোধী দলকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য যে পদক্ষেপগুলি নেওয়া দরকার, আপনি বাহিনীকে ব্যবহার করে সেটা নিয়েছেন, যার জন্য জনগণের কাছে একটা আস্থার বিরাট সংকট। এই ট্রমা থেকে তারা বেরিয়ে আসতে পারছে না। এর জন্য আমরা বারবার বলছি, এদেরকে মনোজগতে একটা পরিবর্তন আনা দরকার। সরকার জানি না ইন্টারনাল তাদেরকে কোনো ট্রেনিং অথবা বুস্ট আপ করার জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করে, এটা উচিত, এখন খুবই প্রয়োজন। কারণ একটা লোক যখন ট্রমার মধ্যে থাকে, তাকে বের করে নিয়ে আসতে হলে নানা টেকনিক অ্যাপ্লাই করতে হয়। এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে না। পুলিশ সংস্কারের তো একটা উদ্যোগ নেওয়া হয়েছে, উদ্যোগ আপনি এটা একটা সুপারিশ করেছেন, এটা তো এখনো বাস্তবায়ন আপনি করতে পারেন, বা কি বাস্তবায়ন করবেন সেটাও আমরা এখন স্পষ্ট না, আমাদের কাছে সেটা এখন আপনি উত্থান করেন নাই। বা যারা পুলিশ প্রশাসন আছে তাদের কাছে তো সেই আপনার বার্তাটা দিতে হবে যে ইউ আর সিকিউরড,
অনেকে তো মনে করে যে আমি ওই সরকারের আমলে দায়িত্ব পালন করেছিলাম, আমাকে অনেকে হয়তো ইচ্ছে করেছে, অনেকে হয়তো স্বপ্রণোদিত হয়ে করেছে। এখন এটাকে আইডেন্টিফাই করার দায়িত্ব হলো আপনাদের, মানে আপনাদের বলতে সরকারের, কারণ জনমতে আস্থা ফিরিয়ে আনার দায়িত্ব হলো তাদের। তা আমার মনে হয় সরকার এই কাজগুলি দক্ষতার সাথে করা উচিত, আরো সতর্কতার সাথে করা উচিত। আর আরেকটা জিনিস, আমরা যে সরকার দেখেছি, আমরা তো একটা রাজনৈতিক দল, সরকারের কিন্তু কিছু মুভমেন্ট আছে। জনগণের কাছে আপনি একটা মেসেজ দিতে হবে, আমি চেষ্টা করছি, কিন্তু এই সরকারের দেখেন যে মিনিস্ট্রিগুলি খুবই ইম্পর্টেন্ট। ইলিয়াস খান তো একজন বড় সাংবাদিক, আপনি গণমাধ্যমের সাথে জড়িত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আপনি দেখেছেন যে কোনো উপদেষ্টা হঠাৎ গিয়ে বাজার পরিদর্শন করছে? আপনি কি দেখেছেন কোনো উপদেষ্টা গিয়ে কোনো গোডাউন চেক করছে? আপনি কি দেখেছেন কোনো উপদেষ্টা পথে চাঁদাবাজি হয় কিনা সেইটার জন্য বিশেষ কোনো ব্যবস্থা গ্রহণ করেছে? অর্থাৎ আপনাকে দৃশ্যমান কর্মকাণ্ড আপনাকে দেখাতে হবে, সেইটা এই সরকারের আমলে একটা সম্পূর্ণ অনুপস্থিত, সেটা আমরা দেখি না। আপনি স্বাস্থ্য মন্ত্রণালয়, এখন আমরা যে অভিযোগটা ছুলি যে আমাদের প্রায় এই আন্দোলনে প্রায় 2000-এর মতো লোক নিহত হয়েছে, অসংখ্য লোক আহত, তো এখনো কেন ট্রিটমেন্টের জন্য আমাদের চিৎকার করতে হচ্ছে? অনেকে পত্রিকায় আমরা দেখি যে সে চিকিৎসার ভাবে কাতরাচ্ছে, তাহলে আপনি কি স্টেপ নিচ্ছেন? আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকাটা কি? এগুলি কি আপনি কোনো ইস্যু তৈরি করে জনমতে একটা ক্ষোভ তৈরি করতে চাচ্ছেন, অথবা জন সেন্টিমেন্টটা অন্যদিকে নিয়ে যেতে চাচ্ছেন? এই প্রশ্ন তো আমরা করতেই পারি। সুতরাং দৃশ্যমান পদক্ষেপ এই স্বাস্থ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এগুলো গ্রহণ করতে হবে, না হয় জনমতে আপনি স্বস্তি ফিরিয়ে আনতে পারবেন না। আমরা নির্বাচনের কথা আপনারা বলেন যে নির্বাচনের বিষয়ে আপনাদের এটা কি আপনার প্রস্তাব? নির্বাচন আমি দেখি নির্বাচনের কিছু কিছু উইন্ডো এখন খোলার ট্রাই করা হচ্ছে। আমি জানি না ইলিয়াস আলী খানদের এই ব্যাপারে কোনো অনুসন্ধানী প্রতিবেদন আছে কিনা জানি না, যে হয় আমাদের আপনি দেখেন আমাদের দেশের মানে বয়স্ক হওয়ার টার্গেট 18 বছর হলে সে সাবালক হয়। আপনি হঠাৎ করে বলছেন যে 16 বছর, তাই একটা 16 বলেছে বোধহয় 17। তো যদি আপনি 17 বলেন, তাইলে আপনাকে যুবকের সংজ্ঞা আপনাকে চেঞ্জ করতে হবে, আপনাকে কে শিশু সেই সংজ্ঞা আপনাকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ একটা বিরাট কর্মযোগ্যের মধ্যে আপনাকে ঢুকে যেতে হবে। তো হয় আপনি ইচ্ছা করে এই উইন্ডোগুলো কেন আপনি ওপেন করছেন? এক, আপনি বলতেছেন যে এখন প্রার্থী হওয়ার বয়স হলো 25, স্বীকৃত এটা, আপনি বলছেন এটা 21-এ নিয়ে আসতে হবে। তো 21-এ যদি আপনি নিয়ে আসেন, তাহলে আমাদের সাংবিধানিক আইনগতভাবে কত প্রক্রিয়া আপনাকে মেনটেন করতে হবে। তো হয় ইচ্ছা করে আপনি এই ঝামেলার মধ্যে কেন জড়াতে চাচ্ছেন? বরং আপনার মূল টার্গেট রাজনৈতিক দলগুলির ডিমান্ড, যারা ভোটার তাদের ডিমান্ড হলে আমি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চাই, যার মাধ্যমে আমরা আমার মতামত প্রতিফলন করতে চাই। কিন্তু আমরা দেখি নানা উইন্ডো নানা জায়গাতে খোলার চেষ্টা করা হচ্ছে। কেন এগুলি কেন? আমরা মনে করি এখানেই একটা রহস্য লুকিয়ে আছে। আমাদের অর্থনীতির কথা যেটি প্রধান উপদেষ্টা বলেছেন যে ব্যাংকিং খাত সহ অর্থনীতি কিছুটা স্বাভাবিক অবস্থা ফিরতে শুরু করেছে, ব্যাংকিং খাতেও ফ্লো বেড়েছে, আপনার কাছে কি মনে হয়? না, এটা গভর্নমেন্ট চেষ্টা করছে, এই ব্যাপারে তো আমাদের অস্বীকার আমরা করছি না। আমার সবচেয়ে আমরা কৃতজ্ঞতা দেওয়া উচিত আমার যারা আমার রেমিটেন্স যোদ্ধা, তারা দেখছেন এই 5 তারিখের পর থেকে কিভাবে রেমিটেন্স তারা পাঠাচ্ছে দেশকে সহায়তা করার জন্য। কিন্তু আমরা কি উদ্যোগ নিচ্ছি? এই যে আমরা আজকে এই সরকার বলছে, মিডিয়াগুলি বলছে যে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে, এমনি একটা তো দৃশ্যমান কোনো পদক্ষেপ নিলেন না যে টাকা ফিরিয়ে আনা যায়। একজনের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে অভিযোগ, মামলা তো আপনি এখনো করেন নাই যে আমাকে মামলা পাচার করেছে এর জন্য এই মামলাটা করি, হয়নি তো। আপনি ফাঁকা বলি দিলে হবে না তো, আপনাকে কার্যকর অ্যাকশনে যেতে হবে। আপনি এই যে আমরা দেখলাম আপনি বলছেন এই সালাম গ্রুপ অনেক কাজ করেছে, আমার তো মানে গত গভর্নমেন্টের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা হওয়া উচিত। আগে সেই লোক এখানে ব্যবসা করেছে, বাণিজ্য করেছে, এখন সে ডিমান্ড করছে সে নাকি সিঙ্গাপুরের নাগরিক। আপনি তখন দেখেন নাই যে সেই দেশে ব্যবসা বাণিজ্য করে, রাষ্ট্রের সকল ফেসিলিটি নিচ্ছে, সে আরেকটা দেশের নাগরিক? এই প্রশ্নগুলো তো জনমতে এখন দেখা দিচ্ছে। আপনি তাকে সকল ফেসিলিটি দিচ্ছেন ইনভেস্টে, অথচ আপনি এখন সে আমাদের দেশে না, সে এখন ডিমান্ড করছে ফরেন ইনভেস্টের যেই ফেসিলিটি সেটা তাকে দেওয়া হোক। তো এইরকম নানা দুর্নীতি জটিলতা এগুলি আছে, এগুলি অ্যাড্রেস করে এগিয়ে না নিতে পারলে আপনি এই সংকট থেকে তো আমরা বেরিয়ে যেতে পারবো না। জি, জনাব ইলিয়াস খান, আপনার কাছে আসতে চাই যে এই যে চ্যালেঞ্জের কথাগুলো আপনি বললেন, নির্বাচন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আরো নানান ইস্যুগুলো, এইসব কতটা আসলে মোকাবেলা করতে পারবে, এই সংকট দূর করতে পারবে? আমি এই উত্তরটি নিতে চাই একটি বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, দেশ সন্ধান নিচ্ছে আরো একটি ছোট্ট বিরতি, ফিরছি একটি পর, সঙ্গে থাকুন। দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় যেতে চাই। জনাব ইলিয়াস খান, আপনার কাছে প্রশ্ন ছিল যে সরকারের কাছে যে চ্যালেঞ্জগুলো, সেই চ্যালেঞ্জগুলো আসলে কতটা মোকাবেলা করতে পারবে? আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সামনে কিন্তু রমজান, এবং নির্বাচন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি বা নিয়ন্ত্রণ, সব মিলে আমি আগেই বলেছি
অনির্বাচিত সরকারই নিয়ন্ত্রণ করতে পারবে না, নির্বাচিত সরকার লাগবে, রাজনৈতিক শক্তি লাগবে, আমি যেটা শুরুতে আগেই বলেছি। সুতরাং আমি মনে করি এই সরকারের এখন একমাত্র কাজ হওয়া উচিত যত দ্রুত সম্ভব প্রকৃত জনপ্রতিনিধি, গ্রামে গঞ্জে নানা সমস্যা হচ্ছে, এই আমাদের ইউনিয়ন কাউন্সিলের লোকজন এসব পালিয়ে গেছে, এবং মোশাররফ একটু এক উদাহরণ দিয়েছেন যে বাইতুল মোকাররমের ইমাম এবং প্রধানমন্ত্রী একসাথে পালিয়ে গেছে, এমপি টেমপি সব কিন্তু পালিয়ে গেছে। এই উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, কোথাও কিন্তু কোনো জনপ্রতিনিধি, মানুষের নানা সংকট হচ্ছে। সুতরাং আমি যেটি বলতে চাই, এখন এই যে আপনি দ্রব্যমূল্যের কথা বললেন, এই সরকার কিন্তু সুযোগ ছিল, কারণ রাজনৈতিক সরকারে কিন্তু নানা ধরনের সীমাবদ্ধতা থাকে, তারা অনেক সময় তাদের নিজেদের লোককে এইসব করাপশনে বা এইসব চাঁদাবাজিতে জড়িত থাকে। বাট এই সরকার কিন্তু অনির্বাচিত নিরপেক্ষ সরকার, তারা ইচ্ছে করে কিন্তু পারত, বা তারা ইচ্ছে করে, আমি আশা করতে চাই, বাট কোনো ফল দেখছি না আমরা। সুতরাং আমি বলতে চাই, আপনি যে প্রশ্নটি করেছেন যে এই সরকার বড় চ্যালেঞ্জ, এই সরকার এখন উচিত এই রাজনৈতিক শক্তির কাছে ক্ষমতা হস্তান্তর করা, যেটা মানুষ অনেকে বলেন যে আমরা 6 মাস বলি, 1 বছর বলি, সরকার যতদিন ক্ষমতা থাকে এর মধ্যে তো এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা নিশ্চয়ই করতে হবে। সরকার সচেষ্ট হবে আশা করি। অন্য নির্বাচনটিও তো করতে হলে এটিও তো একটা চ্যালেঞ্জ। নির্বাচন তো বিরাট চ্যালেঞ্জ একটি, কারণ নির্বাচনকেও আমি একটু আগে বলেছি নির্বাচনে পাঠানো হয়েছিল, ভোট কি মানুষ জানতো না, শুধু পার্লামেন্ট নির্বাচন না, স্থানীয় সরকার নির্বাচন, ট্রেড বডি নির্বাচন, প্রফেশনাল বডি নির্বাচন, কোথাও কোনো নির্বাচন ছিল না। যেমন আমি যখন সাংবাদিক শুরু করি তখন দেখেছি এফবিসিসিআই, বিএমএ, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, খুব উৎসবমুখর পরিবেশে নির্বাচন হতো, আমরা সব কভার করতে যেতাম। কিন্তু এখন কিন্তু বিশেষ জায়গা থেকে বলে দেওয়া হতো, শেখ হাসিনার আমলে বলে দেওয়া হতো অমুক সভাপতি, অমুক সেক্রেটারি, আমরা কিন্তু দেখেছি। সুতরাং পুরো নির্বাচন ব্যবস্থাকে ভেঙে ফেলা হয়েছে। নির্বাচন ব্যবস্থা আবার সুষ্ঠুভাবে নির্বাচনিত হয়, সেটি নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। আমি আশা করতে চাই সেই চ্যালেঞ্জে আমাদের এখন যারা সরকার আছে তারা উত্তীর্ণ হবে। সুতরাং একটা কথাই আমি বলে শেষ করি, সরকার কিন্তু স্পেসিফিক এখনো বলেননি যে আমরা কবে নির্বাচন। অলরেডি কিন্তু এই সরকারের বয়স 6 মাস হয়ে গেছে, তারিখ দেননি কিন্তু মাস বলেছেন। মাস কিভাবে বলছে ডিসেম্বর অথবা আগামী বছরে, অথবা বলেছে আগামী বছরের প্রথমার্ধে। সুতরাং কোন মাসে, প্রথমার্ধে তো একদম জুন পর্যন্ত, কোন মাসে হবে সেটি কিন্তু সেটি কি আমরা ফেব্রুয়ারিতে স্পষ্ট হতে পারবো? আশা করতে চাই সরকারি রোডম্যাপ ঘোষণা করা উচিত, তাহলে তারা সেভাবে আগাতে পারবে যে আমি নির্বাচন ডিসেম্বরে দেব, তাহলে আমার যে কাজগুলো আসেন করতে পারবো। আমি যদি ডেটই না জানি, আমি যদি সুনির্দিষ্ট তারিখ না জানি, তাহলে কিন্তু আমি কাজ ঠিকভাবে করতে পারবো না। সুতরাং নির্বাচনের ডেডলাইন ঘোষণা করা উচিত। দেশে নানা সংকট আছে, সংকট মোকাবেলা করার জন্য রাজনৈতিক শক্তি লাগবে। এবং যারা, আর একটা বলে আমি শেষ করি, যারা কোনোদিন বাংলাদেশের নির্বাচনে জেতার সম্ভাবনা, ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা, তারা নানা মুখরোচক কথা বলছেন যে না নির্বাচন না, আগে সংস্কার, আগে এটা করতে হবে, আগে ওটা করতে হবে। বাট এখন কি সুষ্ঠু নির্বাচন, এতে তাদের লাভ কি? যে যাদের কথা আপনি বললেন যে তারা নির্বাচনটা পেছাতে চায়, এই একটা সুষ্ঠু এরকম একটা নিরপেক্ষ পরিবেশে কিছুদিন থাকলো, মনে করো ধরুন একটি দল ক্ষমতায় আসলো, তাহলে তো অন্যান্য দল সবাই যে খুব ভালো পারফর্ম করতে পারে তা তো না। তার ধরনের নিরপেক্ষতা, ভালো পারফর্ম কেন করতে পারবে না? বাংলাদেশে সেই সংস্কৃতি নাই আসলে। সেই সংস্কৃতি কি বদলাবে না? আশা করতে চাই বদলাবে, বাট এটি তো একদিনে হবে না, সময় লাগবে। আপনি দেখেছেন যে 2 বছর আগে তারেক রহমান সাহেব 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন, এখন সব দলগুলো যে কথা বলে ওই 31 দফার বাইরে কিন্তু কিছু নাই। সুতরাং এগুলো যদি বাস্তবায়িত হয়, আমরা আশা করতে চাই বাংলাদেশে একটি সুষ্ঠু প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত হবে। জি, আমি এবিএম মোশাররফ হোসেন আপনাকে দিয়ে শেষ করতে চাই। সামনে রমজান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংকিং সহ আমদানি রপ্তানি এবং সার্বিক অর্থনীতির একটি সংকটও কিন্তু রয়েছে, এবং আপনারা অনেকগুলো চ্যালেঞ্জের কথা বলেছেন। নির্বাচন, সবকিছু আসলে সরকারকে মোকাবেলা তো নিশ্চয়ই করতে হবে। কতটা পারবে আপনার কাছে কি মনে হয়? পারা উচিত। কারণটা কি, আমি একটা কথা বলেছিলাম, একটা রাজনৈতিক সরকার কিন্তু নানা দিক সামলাতে হয়। তার রাজনৈতিক একটা টার্গেট থাকে, তার নেতাকর্মীদেরকে সন্তুষ্ট করা, তাকে একটা নির্বাচনী ম্যানিফেস্টো থাকে, সেই ম্যানিফেস্টোটাকে বাস্তবায়নের মাধ্যমে দলটাকে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু এই সরকার কিন্তু সেই লাইবিলিটি তার কাছে নাই। তার কাজ হলো জনকল্যাণ করা, ওয়েলফেয়ার করা। কিন্তু এই যে রমজান আপনি বলছেন, বেশি সরকারের কিছু দরকার নেই। আজকে আমাদের রমজানে কি প্রয়োজন হয়? ছোলা, ডাল, চিনি, তৈল, এই 4-5টা জিনিস যদি সরকার আগে থেকে ম্যানেজ করে, তাহলে কিন্তু সংকট হওয়ার কোনো সুযোগ নেই। এখন সরকার সেই ব্যবস্থাপনা সরকারে আছে কিনা এটা হলো দেখার বিষয়। কারণ আমার কত আমার ডিমান্ড, আর রমজান মাসে আমার কত সারপ্লাস আমার লাগতে পারে, কত আমার এর সাথে যোগ করতে হতে পারে, সামান্য হিসাব।
তাই সুতরাং আমাদের অভিজ্ঞতা দীর্ঘদিনের আছে যারা রাষ্ট্র পরিচালনা করে বা আমলাতান্ত্রিক যারা দায়িত্ব পালন করে তারা। সুতরাং আমার মনে হয় যদি সরকার সচেতন হয়, দায়িত্বশীল হয়, মনে করে যদি না রমজানে আমি কোনো ক্রাইসিস করতে দেব না, তারপর মানে এটা মোকাবেলা করা খুব একটা বিশেষ কষ্টের সমস্যার কোনো ব্যাপার হয় না। কিন্তু সরকার সেখানে কতটুকু ওই যেটা আমরা বলেছিলাম যে তার কতটুকু সে দক্ষতা আছে সেটা তাকে প্রমাণ করতে হবে। এই যেমন একটা কথা বলা হচ্ছে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আগে কি বলতো সিন্ডিকেশন, তো এখন আপনি কোন সিন্ডিকেশনকে পৃষ্ঠপোষকতা করেন? এখন তো কোনো রাজনৈতিক শক্তি নাই, কোনো সালমান রহমানের মতো সিন্ডিকেট নাই, সালামের মতো সিন্ডিকেট নাই, তাহলে আপনি এখন কোন সিন্ডিকেটের কাছে আপনি বন্দী? কেন আপনি এই সিন্ডিকেটটা তো কোনো না কোনো দলের হয়ে কাজ করে না? এখন তো দল না, এখন তো নিউট্রাল গভর্নমেন্ট। এখন আপনি দলকে কেন হিসাব করেন? সরকার নিয়ন্ত্রণ করতে পারছে কোন দলকে প্রেসার দিচ্ছে যে এইটার জন্য এটা হোক আপনি দেখেছেন কোথাও? বা সরকার কোন স্টেপ নিচ্ছে সেই ব্যাপারে কথা বলছে? বরং আমরা দেখেছি যে যেমন বিএনপির পক্ষ থেকে এই যে আপনার কিছু ব্যাট বাড়িয়েছেন, বিএনপি তীব্র প্রতিবাদ বলেছে যে আপনার একটা অবিবেচকের মতো, যেখানে আপনার এখানে কোনো মানুষের সোর্স অফ ইনকাম নাই, এখানে প্রবৃদ্ধি শূন্যের কোঠায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করে সেখানে আপনি ট্যাক্স বাড়িয়েছেন, কোনো প্রয়োজন ছিল না। তো সুতরাং আপনাকে এভাবে জনস্বার্থ যেটা সেই ব্যাপারে আপনাকে সিন্ডিকেট তাহলে কেন ভাঙতে পারছে না? সিন্ডিকেট ভাঙতে পারছেন এটা সরকার বলুক, এটা আমার তো বলার, কারণ আমি তো আর দায়িত্ব না বা আমার দল তো আর দায়িত্ব না। সুতরাং দেখেন, বরং আমরা যেটা শুনে আছি নর্মাল প্রচলিত নিয়ম যে আপনাকে দ্রব্যমূল্যের ডিমান্ড অনুসারে আপনাকে সেটা আমদানির ব্যবস্থা, যদি আমদানি প্রয়োজনে আমদানির ব্যবস্থা করতে হবে, আপনাকে বাজারকে মনিটরিং করতে হবে, আপনার টিসিবিকে আপনার অ্যাক্টিভ করতে হবে, আপনার আইন যারা আপনার ভোক্তা অধিকার একটা পরিষদ একটা সংস্থা আছে তাদেরকে মার্কেট ইন্সপেকশনের আরো বেশি করে আপনি কাজে লাগাতে হবে। এই 4-5টি কাজ আপনি করলে তো সংকট হওয়ার কথা না। কিন্তু আমরা দেখেছেন কোথাও আপনি যে ভোক্তা অধিকারের খুব একটা অ্যাক্টিভিটিস আছে, বাজার মনিটরিং করার সরকারের জন্য কোনো বিশেষ প্ল্যান আছে? আমার কাছে তা মনে হচ্ছে না। বরং আপনি একটা কথা বলে যাচ্ছেন যে সিন্ডিকেশন, তো সিন্ডিকেশনও তো এখন অস্তিত্ব থাকার কথা না। এটা কি গা ছাড়া ভাব দেখছেন নাকি? না সরকারি সদিচ্ছা তো নিশ্চয়ই আছে নাকি? অনেকটা গাছের দক্ষতার একটি অভাব আছে বলে আমার কাছে মনে হচ্ছে। অনভিজ্ঞতা। শেষ কথা কি বলবেন? এই সরকারের উপর মানুষের অগাধ বিশ্বাস আস্থা, আমার মনে হয় সরকার সেই বিশ্বাস আস্থা মূল্য দেওয়া সরকারের কিন্তু একটা নৈতিক দায়িত্ব। সরকার যদি ব্যর্থ হয় তাহলে আগামী ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না, জনগণ তো নাই। অসংখ্য ধন্যবাদ ইবিএম মোশাররফ হোসেন এবং ইলিয়াস খান, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা এখানে শেষ করতে হচ্ছে। আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।